নমস্কার, আমি তরুণ ঘোষ। দুটো ছবি এখন নেট দুনিয়ায় পুরো ঝড় তুলে দিয়েছে। এক হচ্ছে আমাদের ইতালির প্রাইম মিনিস্টার জর্জিয়া মেলোনি এবং আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর G7 সাক্ষাৎ। এবং সাক্ষাতের সময় তিনি একটা সেলফি তুলে যেভাবে বলেছেন মেলোডি টিম, অর্থাৎ জর্জিয়া মেলোডির জায়গায় উনি ডি বসিয়ে দিয়েছেন। কাগজেও নিয়ে খুব লেখালেখি হচ্ছে। এখন দ্য ওয়ার্ল্ড লিখছে মেলোডি টিম এক নজরে নরেন্দ্র মোদীর ভালো বন্ধু জর্জিয়া মেলোনি। লেখা হচ্ছে সমালোচকরা অনেকেই বলেন মেলোনি ও মোদীর এই বন্ধুত্বের বড় কারণ দুজনের প্রায় একই রকম চিন্তা ভাবনা। সমালোচকরা অনেকেই বলেন মেলোডি এবং মোদীর এই বন্ধুত্ব একটা বড় কারণ দুজনের প্রায় একই রকম চিন্তা ভাবনা। দুই রাষ্ট্রনায়কই বিশ্বের অন্যতম সেরা দক্ষিণপন্থী মুখ বলে পরিচিত। 21 শতকের রাজনৈতিক পালাবদলে দুজনেই নিজের দেশে প্রবল জনপ্রিয়। এখন প্রশ্ন উঠতেই পারে, এই মেলোনি, জর্জিয়া মেলোনি, ইনি কে? যে রাইট উইং থেকে ছপ করে উঠে এলেন উনি কে? ওনার ব্যাকগ্রাউন্ড কি? অনেকেরই প্রশ্ন থাকতে পারে। আসলে জর্জিয়া মেলোনির জন্ম হচ্ছে 1996 সালে একটা ইতালির একটা প্রত্যন্ত গ্রামে। তার বাবা ছিলেন শ্রমিক এবং একজন বামপন্থী নেতা। সালটা বোধহয় 1996, তখন তার বয়স 19। উগ্র দক্ষিণপন্থী এক যুব দলের কর্মী তিনি। একটা ফরাসি ক্যামেরার সামনে দাঁড়িয়ে সদ্য কৈশোর পেরোনো তরুণী জর্জিয়া মেলোনি কোনো লুকোছাপা না করেই শটান বলে দিয়েছিলেন, আমি মনে করি মুসোলিনি খুবই ভালো রাজনীতিক ছিলেন। যা করেছেন সব ইতালির জন্য করেছেন। গত 50 বছরে আমরা একজন রাজনীতিক পাইনি। এটা তিনি একেবারে সবার মুখের সামনে বলে দিয়েছিলেন। তারপরে তো মানে অনেক গঙ্গার জল বয়ে গেছে। তার মধ্যে তার নতুন পার্টি গঠন হয়েছে। সেই পার্টির নাম ছিল মুভিমেন্তো সোশ্যালে ইতালিয়ান, বা সংক্ষেপে MSI। ইংরেজিতে হয় ইতালিয়ান সোশ্যাল মুভমেন্ট। আর সেই দলের আর কোনো অস্তিত্ব নেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধাক্কা সামলে একটু একটু করে তখন উঠে দাঁড়াচ্ছে ইতালি। অথচ সমাজে নানা অংশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বেনিতো মুসোলিনির মতাদর্শ। সেই ছায়া থেকেই তৈরি হয়েছিল MSI। আড়াল আবডাল থেকে প্রকাশ্যে উগ্র দক্ষিণপন্থী ফ্যাসিবাদের সমর্থক জড়ো হয়েছিলেন তাতে। সেখানে ছিলেন সদ্য কৈশোর পেরোনো জর্জিয়া মেলোনি, যিনি সেই সময়তে ওই প্রকাশ্যে ওই মন্তব্য করেছিলেন। আমি অনেক আগে একটা ভিডিওতে বলেছিলাম যে ইউরোপে আস্তে আস্তে দক্ষিণপন্থী দলগুলো কিন্তু ক্রমশ দানা বাঁধছে। আপনারা নিশ্চয়ই জানেন ইউরোপিয়ান ইউনিয়নের যে নির্বাচন হয়েছে, সেই ইউরোপিয়ান ইউনিয়নের নির্বাচনে দক্ষিণপন্থী দলগুলো ব্যাপক সমর্থন পেয়েছে। এই দেখে আমার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, বা মানুষের রায় যখন দক্ষিণপন্থী দলের দিকে, তাহলে পরে এই সংসদ ভেঙে দিয়ে আবার নতুন করে নির্বাচন করা হোক, এই দাবি তিনি তুলেছেন। শুধু ফ্রান্সে নয়, এর আগে নেদারল্যান্ডের দক্ষিণপন্থী যিনি নেতা, তার নাম হচ্ছেন গ্রিড উইল্ডার্স। তিনি পরবর্তী প্রধানমন্ত্রী হবেন। গ্রিড উইল্ডার্স তিনি প্রচন্ড মুসলমান বিরোধী। তিনি বলেছেন, আমি ক্ষমতায় এলে সমস্ত মুসলমানদের দেশ থেকে আমি তাড়িয়ে দেব, আমি তাদের দেশে রাখবো না। জার্মানিও আস্তে 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 কিন্তু ঢলছে। ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে সব থেকে ভারী সদস্য দল কিন্তু হচ্ছে জার্মানি। জার্মানিও কিন্তু
জার্মান যাত্রা বিমান আস্তে আস্তে জেগে উঠছে। আমি বলেছি না, ইউরোপের ইতিহাস অত্যন্ত খুনি ইতিহাস ভাই। আপনারা ফ্রান্সকে একদিনে যে ফুঁকে জ্বালিয়ে দিলেন, এই যে আমাদের মুসলিম যারা ওখানে ফ্রান্সে অধিবাসী যারা ছিলেন, একদিনে ফ্রান্সে লুট তরাজ করে সমস্ত দোকানপত্র জ্বালিয়ে পুরো ফ্রান্স লন্ডভন্ড করে দিয়েছেন। ফ্রান্সের সেদিন থেকেই ফ্রান্সের মানুষের চোখ খুলে গিয়েছিল। আজকে ব্রিটেন আস্তে আস্তে কিন্তু বুঝতে পারছে। ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক তিনি রাওয়ান্ডা প্ল্যান করে ধীরে ধীরে কিন্তু অবৈধ বসবাসকারী যারা আছে তাদের ধরে 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 সমস্ত রাওয়ান্ডাতে পাঠিয়ে দিচ্ছে। আমেরিকার এখনো চোখ খোলেনি, কিন্তু খুব শিগগির চোখ খুলবে। ধীরে ধীরে ইউরোপ জাগছে। আমি অনেক আগেই বলেছিলাম, 1-1.5 মাস আগের ভিডিওতে, ইউরোপ জাগছে এবং ইউরোপ আরো জাগবে। আরো একটা ছবি ইন্টারনেটে খুব ভাইরাল হয়ে ঘুরে বেড়াচ্ছে, সেটা হচ্ছে G7-এ পোপের উপস্থিতি। এবং পোপের উপস্থিতি শুধু না, পোপ তো সকলের সঙ্গে দেখা করেছেন, হাই হ্যালো করেছেন, কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন তার সামনে গিয়েছেন দেখা করতে, তিনি তাকে বুকে জড়িয়ে ধরেছেন। এইটা বার্তা দেয় যে ভারতবর্ষ সারা বিশ্বের বুকে একটা জায়গা করে নিয়েছে। সেখানে খ্রিস্টানদের ধর্মগুরু তিনি নরেন্দ্র মোদীকে বুকে জড়িয়ে ধরছেন। অন্যান্য কোন রাষ্ট্রনেতা, যারা সমস্ত খ্রিস্টান রাষ্ট্রনেতা আছে, তাদের কাউকে কিন্তু বুকে জড়িয়ে ধরেননি। জড়িয়ে ধরেছেন একজন হিন্দু রাষ্ট্রনেতাকে। এই ছবিটা আমাদের লেফট অ্যান্ড লিবারেল যারা আছে তাদের গাত্রদাহ হয়ে গেছে। দাদা ভীষণ রকম তারা এখন জ্বলছে। কংগ্রেস বিরোধী দল তো আমাদের ইন্ডিপেন্ডেন্ট, সে তো জ্বলছেই, সঙ্গে তাদের এখন মানে মাথা খারাপ হয়ে গিয়েছে যে পোপ যদি ভারতবর্ষে আসেন এবং যদি ভারতবর্ষের সমস্ত খ্রিস্টানরা যদি গিয়ে ভিড় করে উপচে পড়ে, তাহলে তাদের রাজনীতির কি হবে? তাদের রাজনীতি তো একদম তো মাঠে মারা যাবে। তাদের তো জাতপাতের রাজনীতি। কিন্তু ভারতবর্ষ হচ্ছে ঐক্যের দেশ, সংহতির দেশ, সম্প্রীতির দেশ। আমরা সবাইকে নিয়ে থাকতে ভালোবাসি। কিন্তু কোনো এক পক্ষ এখানে ধর্মের নামে দাদাগিরি করে চলবে, সেটা হবে না। সেটা পরিষ্কার কিন্তু মানে বুঝিয়ে দেওয়া হচ্ছে প্রতিটা ক্ষেত্রে। আজকে যেটা ভারত ভাবছে, আগামী দিনে কিন্তু সমস্ত বিশ্বকে ভাবতে হবে যে এইভাবে চলতে পারে না। মানুষ সবাই সমান। আসমানি কিতাব পড়ে কেউ বিশ্বের সমস্ত মানে ধর্মকে তারা অস্বীকার করবে, এটা হতে পারে না। মানুষ একটাই। মানুষরা ধর্ম নিয়ে জন্মায় না, মানুষ জন্মায় তারপর তার পারিবারিক ইতিহাস সূত্রে সে ধর্মে চলে যায়। তার মানে এই নয় যে ধর্ম সেই মানুষকে বিভেদের সৃষ্টি করবে। আজকে পোপের এই ছবি সারা বিশ্বকে কিন্তু বুঝিয়ে দিয়েছে যে হিন্দু ধর্ম কত উচ্চতম স্থানে রয়েছে। ফিরে আসি জর্জিয়া মেলোনির কথা। জর্জিয়া মেলোনির সঙ্গে যখন নরেন্দ্র মোদীর প্রথম সাক্ষাৎ হয়, তখন শুরুতে একটা কথা নরেন্দ্র মোদী আলাপ আলোচনায় উঠে এসেছিল, সেটা হচ্ছে চীনের বেল্ট অ্যান্ড রোড বা BRI, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ দিয়ে। তখন ইতালি কিন্তু BRI এর সঙ্গে যুক্ত ছিল। মোদীজি প্রথম এই BRI এর সুবিধে অসুবিধে এইগুলো নিয়ে কিন্তু ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছিলেন এবং উনি বুঝিয়ে দিয়েছিলেন যে এই BRI এটা তার দেশের পক্ষে কতটা খারাপ, অর্থনীতির ওপরে কতটা চাপ ফেলবে। আজ যেটা বোঝা যাচ্ছে না, ভবিষ্যতে সেই অর্থনীতি কিন্তু আস্তে আস্তে ভঙ্গুর জায়গায় গিয়ে পৌঁছবে। কারণ চীন যেভাবে তখন অর্থনীতি চেপে ধরবে, তাতে কিন্তু ইতালির কিন্তু ক্ষতির দিকেই যাবে।
এটা নিয়ে শোনার পর তারপরে নিজে গিয়ে পার্লামেন্টে আলাপ আলোচনা করে তখন ইটালি কিন্তু মানে ওই বেল্ট অ্যান্ড রোড থেকে ইনিশিয়েটিভ থেকে নিজেদের সরিয়ে নেয়। এটাও কিন্তু ভারতের ওপরে চীনের একটা রাগের একটা অন্যতম কারণ, যে ভারত প্রত্যেকটা জায়গায় গিয়ে চীনের ব্যবসা নষ্ট করার চেষ্টা করছে। আসলে ব্যবসা নষ্ট করার চেষ্টা করছে না, ভারত চীনের এই আগ্রাসী ভূমিকা, তার পেছনে তার চিন্তা এবং ভবিষ্যতে কি হতে পারে সে সম্পর্কে কিন্তু দেশগুলোকে কিন্তু আগাম সাবধান করে দিচ্ছেন। তার ফলে কিন্তু চীনের ব্যবসা কিন্তু অনেক মার খাচ্ছে। সেটাই চীনের মানে ভারতের উপরে রাগ। আর মেলোনি তখন থেকে বুঝে গেছেন যে ভারতবর্ষে একজন অত্যন্ত প্রখর বুদ্ধিমান নেতা এসছেন, যিনি আগামী 10 বছর 20 বছর দেখতে পান। ফলে তখন থেকে তাদের মধ্যে একটা প্রগাঢ় একটা গভীর বন্ধুত্ব গড়ে ওঠে। সেই বন্ধুত্ব নিয়ে অনেক মিম ছড়াচ্ছে। এগুলো কিছু লোক আছে যারা এগুলো করবেন, তাদের দুজনের মধ্যে একটা সুন্দর সম্পর্ক, একটা বন্ধুত্বের সম্পর্ক সৃষ্টি হয়েছে, সেটা নিয়ে অনেকে মিম তৈরি করছে। এটা জঘন্যতম কাজ, জঘন্যতম কাজ। আমি এর তীব্র প্রতিবাদ করি। তো যাই হোক, এই নেট দুনিয়া এই দুটো নিয়ে খুব এখন চর্চা হচ্ছে, তাই আপনাদের একটু জানিয়ে রাখলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।